घोड़ा था घमंडी पहुंचा सब्जी मंडी पर पड़ी थी बर्फ में लग गई ठंडी टक पक ही। घोड़ा था घमंडी पहुंचा सब्जी मंडी पर पड़ी थी बर्फ में लग गई ठंडी। दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा, लकीरी की काटी पे घोड़ा, घोड़ी की दुम पे जो मारा हथौड़ा। दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন এই যে ভিডিওটা আমি করছি, যে কার জন্য করছি, আমার একটু ঘড়ি আন্টি রয়েছে তার জন্য। কেন ঘড়ি আন্টি বলছি? কারণ সে আমাকে আজকে বেবি বলছে, বেবি। আমি একদম বেবি, তাও কি তুতলি বেবি, তুতলি বেবি। ঠিক আছে আন্টি, মেনে নিলাম। তো যাই হোক, যে ভিডিওটা করেছে আন্টি, সেই আন্টি আমি একটু পাকা বাচ্চা হয়ে গেছে এখন, একটু পাকা বাচ্চা হয়ে পাকা পাকা করে কথা বলি, ঠিক আছে? তো সে বলছে যে তার বর কি কাজ করে না করে, তার বরের মুরদ আছে কি নেই, তার বরের পদোন্নতি করার ইচ্ছে আছে কি নেই, এই কথাগুলো আমি কেন বলছি, কোন অধিকারে বলছি? ও রিয়েলি কারোর বরের সম্পর্কে কিছু বলতে কোনো লজিক, কোনো রকম অধিকার প্রয়োজন হয়? আমরা সবাই তো এর থেকেই শিখেছি যে কোনো দরকার নেই কোনো কিছু করার, জানার, বোঝার। জাস্ট অন্যের বরকে নিয়ে যদি কন্টেন্টের খাতিরে যা খুশি বলে দাও, যেমন কি উইদাউট প্রুফ কারোর বরকে তুমি চুল্লুখোর বলে দাও। হতে পারে তার বউ তাকে মদ বলেছে যে 10 টাকার মদ খেয়ে আসে, তো সেই 10 টাকার মদটা যে চুল্লু আর সে রোজ খায়, তাকে চুল্লুখোর মাতাল বানিয়ে দেওয়া, তার জন্য কি কোনো এভিডেন্স লাগে নাকি? লাগে না তো। তারপর ধরুন আমি দেখছি যে সে ব্লগিং করছে, সে সেখান থেকে উপার্জন করছে, তার সত্ত্বেও সে কিছুই করে না, তার কোনো মুরদ নেই, সে হচ্ছে গিয়ে ধর্মের সার, এই ধরনের কথাবার্তা সে আরামসে বলে দিতে পারে। বলে দিয়েছে। তো যেভাবে যে কোনো হাজব্যান্ড, মানে যে কোনো ব্লগারের হাজব্যান্ডকে বিনা কারণে কিন্তু বলে দিতে পারে তার মুরদ নেই, তাহলে আমি কেন ওর বরের সম্পর্কে বলবো না? আমার কাছে হয়তো ওর বর ওই যে দাঁড়িয়ে থাকে 8 ঘন্টা 10 ঘন্টা, যাই আজকে বলছিল এসির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, কি কষ্ট হয় বাবা এসিতে দাঁড়িয়ে থাকতে, ভীষণ কষ্ট সত্যি। যারা রাস্তায় রোদে জলে ভেজে তাদের তো কোনোই কষ্ট হয় না, যত কষ্ট হচ্ছে মলের মধ্যে দাঁড়িয়ে থাকতে। কোনো লোক আসলে, মানে কাস্টমার না থাকলেও দাঁড়িয়ে থাকতে কষ্ট, কাস্টমার থাকলে কোনো কষ্ট হয় না, কারণ কাস্টমারকে দেখছি, তাকে দেখে এই যে ম্যাডাম এটা দেবো, ওই যে ম্যাডাম ওটা দেবো, ওগুলো তো এন্টারটেনমেন্ট, পিওর বিনোদন। কারণ আসলো যারা তাদেরকে একটু দেখলাম, তাদের সাথে একটু দুটো কথা বললাম, তাতে কোনো কষ্ট হয় না। দুটো বালিশের ওয়ার বা চাদর বা যে কোনো, যে ধরুন মলের মধ্যে দাঁড়িয়ে অন্তর্বাস বিক্রি করছে, সেখানে মেয়েরা থাকে সাধারণত, মেয়েদের অন্তর্বাসের ক্ষেত্রে সে দাঁড়িয়ে দেখাচ্ছে, তাতে কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না, এমনি দাঁড়িয়ে থাকতেই কষ্ট, শুধু দাঁড়িয়ে থাকতে। মানে কি যুক্তি ভাবুন আর কি, তার সেটা বলছে, আমি বলি না কি কষ্ট, সত্যি কথা, সত্যি। এই যে আর কত মানুষকে দেখছি যে তারা কষ্ট করে ইনকাম করছে, কষ্টর পরিভাষাটাই আজকের থেকে আমার কাছে পাল্টে গেল। এসিতে দাঁড়ানোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টকর কাজ, বসতে না পারা। অনেক এরকম কাজ আছে, যে কাজ তারা করছে, তারা বসতে পারে না, দাঁড়িয়ে কাজ করে, যতক্ষণ দাঁড়িয়ে কাজ করে। তো সেখানে ও বলছে যে কিনা প্রত্যেকটা, এখানে যে আমাদের ওয়াইটিতে যে কজন পুরুষকেও দেখে, প্রত্যেকের মুরদ নিয়ে প্রশ্ন তোলা পাবলিক। আজ আমায় বলছে ওর বরের মুরদ নিয়ে প্রশ্ন তুলতে গেলে নাকি আমাকে কোথাও দরখাস্ত লিখে, কোনো অ্যাপ্লিকেশন লিখে, সেখান থেকে পারমিশন নিয়ে তারপর নাকি গিয়ে আমাকে ওর বরের মুরদ নিয়ে কথা বলতে হবে। চল হাট, তোর বরের মুরদ তো তুই দেখাস। তোর বরকে অপমান করতে অ্যাকচুয়ালি কাউকে লাগবে না, কারণ তুই নিজেই কাফি। যে কিনা বলে দিয়েছে যে বরের এমন ইনকাম যে জল গরম হয় না, তার জন্যই আমাকে এইরকমভাবে মানুষের পিন্ডি চটকাতে হয়। আমাকে আজ পর্যন্ত দেখেছি, এই যে তুই আমায় বলছিস যে আমার নাকি সংসার চলে এই ইউটিউবের টাকা দিয়ে, তোর যা মনে হচ্ছে তাই তুই বল, তাই কোনো, আমি তো কোথাও চুরি ডাকাতি করছি না। তোর বর যেরকম দাঁড়িয়ে ইনকাম করছে, আমিও কিন্তু এখান থেকে ইনকাম করছি, চুরি ডাকাতি না। হ্যাঁ, নৈতিক অনৈতিকের প্রশ্ন তুই তুলবি না, বাদবাকি সবাই তুলতে পারে, বাদবাকি সবাই যারা আমারই মতো কন্টেন্ট করছে বা যারা ইউটিউব থেকে ইনকাম করছে তারা কেউ বলতে পারে না। বাদবাকি যারা এখান থেকে ইনকাম না করে অন্য যারা অন্য কোনোভাবে
ইনকাম করছে তারা বলতে পারে, যেমন কিনা দর্শকরা তারা প্রশ্ন করে তাদেরকে সেরকমভাবে উত্তর দিই, যে যেমনভাবে প্রশ্ন করে তাকে তেমনভাবে উত্তর দিই। তো অবশ্যই যেখানে আমাদের রাস্তা আছে সেখান থেকে ইনকাম করছি। তো তুই বলছিস, তুই যে বলিস যে আমার বাধ্যবাধকতা করতেই হবে, 3টে ভিডিও করতে হবে, ব্লগটা করতে হবে, 3টে জায়গায় যদি মনে হয় ভিউজ কম আসছে 4টে করতে হবে, এই যে কান্নাটা তুই যে কাঁদলি, দেখ আমি বলেই দিয়েছিলাম যে এটা শুধুমাত্র দর্শকদের বলছি, আমি বলে দিয়েছিলাম যে এটা শুধুমাত্র এই যে আমাদের যে বিলিং সাইকেলটা থাকে তার মধ্যে লাস্ট দিন একটা জাস্ট 12 তারিখ ক্লোজ হয়ে যায়, তারপর থেকে যা আপনি আবার ইনকাম করছেন সেটা পরের মাসে হিসাব হবে। লাস্ট হচ্ছে 12 তারিখ অবধি হিসাব হয়ে যাবে, সেটার থেকে তারপর ওই কারো 23 থেকে 26-এর মধ্যে পেমেন্ট ঢুকে যায়, ঠিক আছে? এই বাকি মাঝখানের সময়টা প্রসেসিং, আর সেই সময়টা আপনি যা ইনকাম করছেন সেটা আবার পরের মাসে, মানে পরের মাসে 12 তারিখ অবধি। এটা আমাদের সিস্টেম, তো ভালো করে জানে, লেখাই থাকে যে আমরা আমাদের স্টুডিওতে দেখতে পাই যে 12 তারিখ অবধি যা আপনার ইনকাম করার করুন, তাই এরপর আমরা ক্লোজ করব। তো সেই জন্য প্রত্যেক মাসে এই দেখবেন 10 থেকে 12-র মধ্যে ওর একটা কান্নার ভিডিও আসে। আমাকে কোনোদিনও দেখেছিস? তুই বলছিস যে আমার সংসার চালাতে হয় ইউটিউবের টাকা, তুই তো ভালো করে জানিস যে আমি এই যে ইউটিউব হতে পারে আমার 3টে চ্যানেল, কিন্তু কত ইনকাম আছে তুই খুব ভালো করে জানিস, খুব ভালো করে জানিস। এবার তুই বললি যে তোর ক্ষমতা আছে, তোর বর যদি ইনকাম নাও করে তাহলে তোর সংসার চালানো, একদম তাই, একদম মানছি। তোর তো অনেক সুবিধা আছে, কারণ তোর বাড়ি ভাড়া দিতে লাগে না, ইলেকট্রিক তোদের জানি না কি সিস্টেম, নিচে আলাদা ওপরে আলাদা কিনা, যদি একসাথে হয় তাহলে তো তারাই দেয়, আর যদি তোরা আলাদা দিস তাতেও তোদের যা ঘরের যা পড়ে ইলেকট্রিক 3 মাসে খুব কম হলে, মানে খুব বেশি হলে 1200 টাকার বেশি ওঠে না, 3 মাসে 1200 টাকা, ঠিক আছে? তো সেখানে আমাদের এখানে এটা বড় কোনো বিষয় না। আমার প্রত্যেক মাসে, এই মাসেও আমি ইলেকট্রিক বিল আমাদের যা গেছে সেটা হচ্ছে গিয়ে 4500 টাকা। এবার তুই চিন্তা করে দেখে নে যে 4500 টাকা আমাদের শুধু এই যেখানটা আমরা বসবাস করি সেখানে বিল। তাহলে এবার চিন্তা করে নে আরেকটা বাড়ি যেখানে কিনা কেউ থাকে না, মাঝে মাঝে কোনো সময় আমার বর যায় পরিষ্কার করতে, আমাদের বাসজনী পুরনো বাড়ি, সেটাতেও কিন্তু কিছু না কিছু তো উঠবেই, কিছু না কিছু উঠবে। তো চিন্তা করে তুই দেখে নে। তারপর আমার বাবা মায়ের বাড়ি, সেখানে বাবা মা যেটা করে নিজের ভাড়াটেরা নিচে দেয়। তো যাই হোক, তাহলে তুই চিন্তা করে দেখে নে যে আমাদের ইলেকট্রিক বিলটাই প্রত্যেক মাসে কত যায়। তারপর তুই বল যে আমি যে সংসার চালাই, আমার পয়সায় সংসার চলে, আমার বরের কোনো ইনকামের টাকা লাগে না, কারণ আমার বরের ইনকামই নেই। তো আমি তো সবসময় বলি যে ঠিক বলেছিস, একদম রে, একেবারে ঠিক, তুই যেটা বলছিস সেটাই ঠিক। দেখ আমি ওইসব নেগেটিভ কথাবার্তা নিজের মুখের মধ্যে আনবো না, কারণ আমাদের জীবের মধ্যে সারা সময়ের মধ্যে একটা না একটা সময় মা সরস্বতীর বাস থাকে, তাই কোনো নেগেটিভ কথা আমি নিজের সম্পর্কে বলবোই না। তুই যেটা বলছিস, তুই যেটা মনে করছিস একদম ঠিক। আমি কখন বলতো, তোর সাথে দুর্গন্ধ মহলের কথাও হয়েছিল না, সে বলেছিল যে আমি সত্যি ঠিক বলেছিল রে, সে যা বলেছিল একদম ঠিক বলেছে, তুই সেটা নিয়ে, তাই জন্যই তো বলছি বন্ধুরা, ও যেটা বলছে একদম ঠিক বলছে। হ্যাঁ, তাই জন্য আপনারা আমাকে বেশি বেশি করে ভিউজ দিন, বেশি বেশি করে একটু ভিউজ দিন, আমার প্রয়োজন। তো যাই হোক, সেখানে পরিষ্কার কথা যে তোর বরের বা তোরকে নিয়ে কথা বলতে গেলে আমার কোথাও অ্যাপ্লিকেশন দিতে লাগবে না, তুই আগে নিজেটা দেখ, তারপর বুঝবি। আর তারপর তুই বলছিস যে আমার বরের মানে বিজনেসের গ্রাফটা, মানে আমার বরের যে কাজ করে তার যে গ্রাফটা, একটু অপেক্ষা কর। অনেক মানুষ যারা আমাদের লাভ স্টোরি শোনার জন্য বসে আছে, তো এই জিনিসটা আমি এখনই রিভিল করে দেবো না যে আমরা ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় গেছি আর সেখান থেকে কীরকমভাবে আমরা রয়েছি। অবশ্যই কোনো না কোনো একটা সময় শেয়ার করব যে আমরা কীরকম দিন কাটিয়েছি, কিন্তু যাই দিন কাটাই না কেন, কিন্তু আমরা সবসময় এক ছিলাম, এক আছি। এক ছিলাম আর এক আছি। আমার বর যেরকম যা ছিল সেই দেখেই আমি বিয়ে করেছি, আর তারপর থেকে সারা জীবন রয়েছি। যদি কোনো সময় এরকমও হয়েছে যে ছাতু খেয়েও থেকেছি, তো কোনোদিনও কিন্তু কাউকে বলতে যাইনি যে আমার বরের ইনকামে না জল গরম হয় না, কোনোদিনও সেটা বলতে যাইনি। বুঝতে পেরেছিস? এখানেই হচ্ছে তোর আর আমার মধ্যে ডিফারেন্স। তোর বরকে ছোট করার জন্য তুই একাই কাফি, আমরা কারোকে দরকার নেই। তো যাই হোক, তুই একটা কথা বললি যে সামওয়ান, ওই যে কালকে কে উঠেছিল লাইভে, সে নাকি বলেছে যে রিম্পার কালো হাঁটু নিয়ে কথা। তো সেই সময়কার সময়ের যে অবস্থা সেটা সবাই জানে। অবশ্যই ওটা রিম্পাকে বলেনি, কিন্তু হ্যাঁ একটা কথার পৃষ্ঠে কথায় কালো হাঁটু ওয়ার্ডটা ও নিশ্চয়ই বলেছে, কিন্তু সেটা রিম্পাকে বলেনি।
যে ওকে ডাইরেক্টলি যে তোমার কালো হাঁটু এরকমভাবে বলেনি, ঠিক আছে? তো এরকম কথা রিম্পাও অনেক বলেছে, সেটাও তুইও জানিস আমিও জানি, কারণ যখনকার যেরকম সময় তখন সেরকম কথা। তো তুই আমার বরের ইনকামের গ্রাফ দেখতে গিয়ে বললি, বারবারই বলছিস যে 500 টাকা খরচা করেছি, সেটার জন্য সেই আমার বর বলেছে। আমি আবারও বলছি যে 500 টাকা কেন, 5 টাকা খরচা করলেও যদি বেফালতু খরচা করি, আমার বর এখনও বলবে যে কেন তুমি 5 টাকাটা বেফালতু খরচা করলে। কারণ টাকা থাকা মানেই সেটাকে মিসইউজ করা নয়। কারণ তুই জানিস তোর বর কীভাবে ইনকাম করে, বা তুই কিভাবে ইনকাম করিস তুই জানিস। তুই যে বলছিস যে তোর এত টাকার প্রয়োজন, সেই জন্য তুই দেখ ভিক্ষা পর্যন্ত করতে পারিস, বাট সেটা তো আমরা পারবো না। সেই জন্য কি করতে হবে, আমাদের একটা 1 টাকা হলেও সেটাকে বুঝে শুনে তবে গিয়ে খরচা করতে হবে। কারণ তোর মতো তো ভিক্ষার ঝুলি নিয়ে আমি বসতে পারবো না, এটাই তো প্রবলেম। এই যে তোর মতো যদি ছোট লোক হতাম, আমি চিন্তা করতাম ও ঠিক আছে 500 টাকা গেছে তো কি আছে, একবার QR কোড দেবো, দর্শকরা ঝরঝর করে দিয়ে দেবে। বাট আমি তো জানি সেটা আমি জীবনে কোনোদিনও পারবো না করতে। তো সেই জন্য আমাকে 5 টাকাকেও বাঁচিয়ে চলতে হবে, বুঝতে পেরেছিস? বুঝেছিস গড়ি আনতি, বুঝেছিস? তো যাই হোক, তুই যেটা বললি যে আমি তোকে বলেছিলাম যে তুমি সহ্য করছো কেন, হ্যাঁ অবশ্যই বলেছি। কোথায় বলেছি? ভিডিওর মধ্যে বলেছি। যাকে নিয়ে বলেছি, যাদের নিয়ে বলেছিস, তোর যদি মনে হয় যে তুই এই কথাগুলো বলে তাদের সাথে আমার সম্পর্ক খারাপ করবি, তুই চেষ্টা করে দেখ, আমার কোনো আপত্তি নেই। কারণ কথাটা তো আমি ভিডিওর মধ্যে বলেছি, তোকে কানে কেটে এই শোনো এরকম তো বলিনি, ভিডিওর মধ্যে বলেছি যে তুমি সহ্য করছো কেন, তুমি যখন এত কিছু তুমি বলছো সহ্য করছো কেন, দাও স্ট্রাইক। তোমার যদি মনে হয় যে স্ট্রাইক দেওয়ার তোমার জায়গা আছে, তুমি স্ট্রাইক দাও। বলেছি তোকে বলেছি যে যাও তুমি ওকে নিয়ে তাদের নিয়ে কমপ্লেন করো, তুমি যদি না দিতে পারো। অবশ্যই তখন তোর সাথে যেরকম সম্পর্ক, সে সময় সেটা তোকে তো দেওয়া আমার সদ্বুদ্ধি ছিল, বাট তুইও ভালো করে জানিস যে তোর কীরকম গলা অবধি কাদায় তুই পড়ে রয়েছিস, সেই জন্যই তুই পারিসনি। এবার তুই যদি সবাইকে দিয়ে ভাবিস, এই যে তুই বলছিস যে আমি কোথাও যাই না, আমি কিছু করি না, ভিডিওর মধ্যেই পিন্ডি চটকাই, তোর মতো যে সবাই হতে হবে এরকম তো কোনো মানে নেই। তুই আমার পিন্ডি চটকা না, তুই যতদিন আমার পিন্ডি চটকেছিস আমি তোকে কিচ্ছু বলিনি। তুই আমার বাচ্চাকে কেন নিয়ে আসলি? আমার বক্তব্য একটাই, তুই আমার বাচ্চাকে নিয়ে আসলি কেন? এখানেই কথা। ভিকটিম কার্ড কেন? ভিকটিম কার্ড খেলতে যাব কিসের জন্য? এই যে তুই বললি, এই যে ভিডিওর মধ্যে তুই একটা কথা বললি যে আমি যদি না জানাতাম তাহলে কেউ জানতে পারতো না। এই কথাটা আমি মধ্যম গ্রামের কথা বলিনি, এই কথাটা আমি বলেছি তোর ওই গুন্ডাগুন্ডি বাড়ির সামনে যে পুলিশ স্টেশনটা, সেইটার সম্পর্কে, যে আমি যদি না বলতাম তাহলে এই কথাটা ওয়াইটিতে কেউ জানতে পারতো না, কারণ ওরা এইসব নিয়ে কোনো কথা বলেইনি। আমি যেদিন গেছি গিয়েই সেই দিনকেই এসে বা তার পরের দিনই বলিনি, 1 দিন 2 দিন ওয়েট করে তারপর বলেছি যে ওরা কিছু বলে কিনা দেখে। আর অবশ্যই আমার ওদের ওপর অভিমান হওয়াটা বা রাগ হওয়াটা তার পেছনে কারণ আছে, কারণ ওরা আমার সাথে কম অন্যায় করেনি। এখন জানি না ওরা সেটাকে অন্যায় মনে করে কি মনে করে না, আমার কোনো যায় আসে না, কারণ আমি সে সময় যখন কান্নাকাটি করে বলেইছিলাম যে ঠিক আছে চলো, যা হয়েছে, তোমরা তোমাদের মতো, আমি আমার মতো। তো সেখানে এই যে তুই বললি না যে আমি একবার গেছি একজন উকিলের সাথে কথা বলতে, তুই এটা দীপ্তিদির সম্পর্কে বলছিস তো, আমি তার আগেও গেছি একজনের সাথে কথা বলতে, তাকেও তার ফিস দিয়েছি। আর সেখানে সে আমায় বলেছিল যে আমার আমি যদি কেস করি বা আমি যদি FIR করি বা কিছু করি, আমার স্ট্রং কেস তৈরি হবে। কিন্তু আমি এই যে আমার বাড়ির লোকজন, তুই যাকে আমার বরকে বলছিস না যে পুরুষ কিনা, সে আমাকে বলেছিল যে দরকার নেই, ছেড়ে দাও, কারণ ওদের প্রতি একটা জায়গা ছিল, সেখানে মনে হচ্ছিল ছাড়ো, বাদ দাও। তো একবার নয়, আমার বর বারবারই ওদের ক্ষেত্রে আমাকে বারবার আটকেছে। কিন্তু ওই যে শেষবার যখন ওরকম টানা হিচড়া হলো, তখন মনে হলো যে ঠিক আছে তাহলে কেন, ওটা বলতে গিয়ে আমি কিন্তু ওখানে বলেই থেমে যেতাম। এটাও তোকে বলে রাখি, তুই যে বলছিস না যে আমি 1 বছর ধরে ওদের পিন্ডি চটকেছি, ওরাও জানে, আর যারা পুরনো তারাও জানে আমি ওদের নিয়ে কোনো রোজ ভিডিও করতাম না। প্রথম হঠাৎ করে একটা জিনিস চোখে পড়েছিল, সেটা নিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। তারপর ওদের সাথে ওদের চ্যানেলে গিয়ে 1 to 1 আমার কমেন্টের মাধ্যমে ঝামেলা হয়েছিল, যেখানে ওরাও আমাকে অনেক বাজেভাবে
উত্তর দিয়েছিল, সেগুলো আমি দেখিয়ে ভিডিও করছি, সেটা আরও ভাইরাল হয়ে গেছিলো। সেখানে আমাকে ধমকির সুরে কথা বলছিল, কারণ তখন ওরাও বুঝছিল না যে এই জিনিসটা, এই সমালোচনা বলেও একটা জিনিস হয়, কারণ এটা হঠাৎ করে হুট করেই এসছে এই জিনিসটা, এই যে কন্টেন্টটা। ওরাও তখন নতুন জিনিস নিতে সবসময় প্রবলেম হয়। তো সেই সময় সে যে বসে তার মনে হয়েছিল যে তার বউকে অ্যাটাক করে, তার বউয়ের সম্পর্কে বলা হচ্ছে তার বউকে অ্যাটাক করা হয়েছে, সেই জন্য যে তুই বললি না যে আমি অভিশাপ, না আমি অভিশাপ দিইনি, তবে হ্যাঁ মন থেকে চোখের জল পড়েছিল, আমার মন থেকে চোখের জল। কারণ আমি কিন্তু সবসময় তখনও বলেছি, এখনও বলছি যে আমি ওদের খারাপ চাইনি কোনোদিনও। হ্যাঁ, একটা কন্টেন্টের মধ্যে কন্টেন্ট দেখেছি, কিছু কথা বলেছি, ওরা যদি এটাকে ইগনোর করতো তাহলে, যেমন ওরা ইগনোর যতদিন করছিল ওদের কিন্তু ভিউজ বাড়ছিল, ওদের ভিউজ প্রচণ্ড বাড়ছিল, কিন্তু ওরা কিছু জিনিস করেছিল, সেই জন্য বলেছিলাম। আমি ওদের কোনো অভিশাপ দিইনি, তবে একটা বলে না যে মনের কারণ আমার ইন্টেনশন ওদের প্রতি খারাপ ছিল না, সেটা একমাত্র আমার ঈশ্বর জানে। কোনোদিনও ইন্টেনশন আমার খারাপ ছিল না, সেই জন্যই হয়তো ভগবান তোকে পাঠিয়েছে ওদের লাইফে বোঝাতে যে পার্সোনাল অ্যাটাক আর ক্ষতি করার চেষ্টা অ্যাকচুয়ালি কী হয়, সেটা বোঝানোর জন্য ভগবান। আমার হয়তো সেই চোখের জল বা আমার সেই মনের থেকে যে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়েছিল, সেটার থেকেই হয়তো ভগবান বলেছে যে আচ্ছা তোরা পার্সোনাল অ্যাটাক কাকে বলে, তোরা কাউকে নিয়ে মেলাইন করা, কারোর চ্যানেল নষ্ট করা বা এইরকম দিনের পর দিন বাজে বাজে কথা বলাটাকে কী বলে তোরা বুঝিস নি, দাঁড়া তোদেরকে পাঠাচ্ছি একজনকে বোঝাতে, বুঝতে পেরেছিস? তো ওরাও বুঝতে পেরে গেছে। নাহলে দেখ এখন যখন কথা হয় তখন কিন্তু কি হয়, আজকে যখন বললো যে শুধুমাত্র তোর কথাই বলেছে, কারণ সত্যি কথা বলতে তুই 3 বেলা একটা ভিডিওকে নিয়ে যেরকম পিন্ডি চটকেছিস, ওদের নিয়ে কেউ ভিডিও করেনি। আমি এতদিনে আমার যখন আমার বংমামি চ্যানেলে ওদের নিয়ে কেউ বলতে পারবে না, 10টাও ভিডিও নেই। তাও কি একবার ভিডিও করেছি অনেক দিন পর, আবার দেখেছি একটা কিছু, তখন বলেছি, আবার অনেক দিন পর কিছু একটা বলেছি, তবে দেখেছি, ওরাও জানে। সেই জন্যই একটা লাইভে ওরা বলেছিল যে আমরা 3 জনকে স্ট্রাইক দিয়েছি, এতকালের আমাদের লাইফে। একজন যে চ্যানেল তার উড়ে গেছে, সেই চ্যানেলটার নাম ছিল ব্যোমকেশ। একজন যে শুধরে গেছে, আর একজনকে সদ্য দিয়েছি, বুঝতে পেরেছিস? সদ্য দিয়েছি। তো ওই যে শুধরে গেছে সেটা আমি বুঝতে পারিনি, আমি জানতাম না, আমাকে যে স্ট্রাইকটা দিয়েছিল ওটা তো একটা রিমুভাল স্ট্রাইক ছিল, আমি বুঝতে পারিনি যে ওটা আমার কথাই বলছে যে আমি শুধরে গেছি। সত্যি কথা বলতে, কারণ ওদের নিয়ে আমি ভিডিও করতাম না, তো ঠিকই বলেছে ওদের পয়েন্ট অফ ভিউ দিয়ে, ঠিক, বাট আমি সেটা বুঝতে পারিনি যে আমার কথা বলছে। তো যাই হোক, আর তৃতীয় নম্বরটা সেটা ছিল তুই, যাকে কিনা সদ্য ওরা স্ট্রাইক দিয়েছে। তো আমার সাথে ওদের ম্যাটারটা তোর সাথে গুলিয়ে ফেলিস না। আমি চাইলে ওদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম। তুই জানি না ওই ভিডিওটা দেখেছিস কি না, যেটা নিয়ে এত নাচিস, বলদা মহিলা নাম দিয়েছে, ওই ভিডিওটা তুই দেখেছিস কি না জানি না, যেখানে কিনা রীতিমতো আমার চ্যানেলের নাম পুরো ওর থাম্বনেলের মধ্যে লিখে তারপর ভিডিওটা করেছিল। সেই থাম্বনেল, সেই ভিডিও, সমস্ত কিছু আমার কাছে সযত্নে রেখে দিয়েছি, কিন্তু কোনো দিনই কিছু করিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, কারণ ওরা ওদের মতো, ওরা যেটুকু যা বোঝার বুঝে নিজের মতো আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। অবশ্যই আশীর্বাদ দিয়েছি, কারণ যেদিন ওই ভিডিওটা করেছিলাম বলেছিলাম যে যা হয়েছে কেঁদো না, আবার নতুন করে ভিডিও করো, মন থেকে বলেছিলাম। আমি যা বলি মন থেকে বলি, তোর মতো না, বুঝলি? আমার বর কার কালো হাঁটু নিয়ে কি বলেছে সেসব ছাড়, আমার বর পুরুষের মতো কাজ বরাবর করেছে। একটা পুরুষ মানুষ, একটা হাজব্যান্ডের উচিত তার ওয়াইফকে সব সময় সুবুদ্ধি দেওয়া, যেটা কিনা আমাকে সব সময় দিয়েছে। যখন স্টপ করার কথা যথাসময় বলেছে স্টপ, আমি স্টপ করে গেছি। যখন দেখছে বাধ্য হয়ে, আমি যখন বলেছি কি করব, ঠিক আছে করো, যখন সেই হলো করো। আর গাড়ির কথা বলছিস, হ্যাঁ গাড়ির কথা, তখন গাড়ি নিয়ে গেছিলাম কারণ সাথে মেয়ে ছিল। দেখ যখন তুই যে বললি না যে মলের কথা, সেখানেও গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম কারণ সাথে মেয়ে ছিল। এখন আমার মেয়ে নেই সাথে, মেয়ে এখন বাইরে আছে, তো সেই জন্য স্কুটি করে গেছি, অসুবিধা তো নেই। আর এই যে তুই বলছিস যে একটা পুলিশ স্টেশনে যাওয়াটাকে সৌভাগ্য মনে করিস, হ্যাঁ রে, এটা কারা মনে করে জানি, যারা ওই আমার সেরকমই মনে হয়, কারণ আমি তো কোনো অপরাধ করিনি।
আমি কেন চোর ছাত্রের মতো ভয় পাবো পুলিশ স্টেশনে যেতে? আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি। তো সেই জন্য অবশ্যই, যেমন কিনা যারা কিনা পলিটিক্যাল কারণে যখন যারা জেলে গেছে, আজকে অনেকেই তো গেছে, আমাদের দেশের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে তখনও লোকে জেলে গেছে, এখনও যারা কোনো নৈতিক কাজের জন্য জেলে একদিনও যায়, তারা কিন্তু দেখবি একদম ইনকলাব জিন্দাবাদ করতে করতে বা তাদের যা থাকে আর কি স্লোগান, সেটা দিতে দিতে যায়, তাতে কোনো অসুবিধা নেই। অনেক মানুষ আন্দোলন করতে গিয়ে তারা অ্যারেস্ট হয়, তারা যখন ওই ভ্যানে ওঠে তখনও এরকম করতে করতে স্লোগান দিতে দিতে ওঠে, সবাই আমরা দেখি, আমরা কিন্তু তাদের ক্রিমিনাল মনে করি না। তো থানায় যাওয়া কোনো রকমভাবে আমি কখনো মনে করি না যে এটা খুব ক্রিমিনালের বিষয় হয়ে গেছে। বিশেষ যখন প্রথমবার গেছিলাম ওই যে ওটা, তখন আমি একটুখানি সংকোচ করছিলাম, কিন্তু এখন সেই সংকোচটা আমার কেটে গেছে, কারণ গিয়ে দেখেছি যে কজন মানুষ রয়েছে তারা শুধুমাত্র হেল্প করতেই রয়েছে। আর এই যে তুই এত বড় কথা বললি না, যে তোকে বলেছে একজন যে তোমাকে তো দড়ি পরিয়ে নিয়ে আসতে পারবো না, তুমি যা করেছো তার জন্য দড়ি পরিয়ে তো আনতে পারবো না, কিন্তু তাও তুই যে বললি এই কথাটা যে সে তোকে ডেকেছিল তোর কাছ থেকে ফোন ছিনিয়ে নেবে, কোন হিসাবে এই কথাটা বলিস? কোন হিসাবে বলিস? আর তোকে যেখানে বলেছিল, তোকে যেখানে আসতে বলা হয়েছিল, সেখানের সাথে এই সঙ্গীতা ম্যাডামের তুই কেন বারবার মানে যোগ সাজেস্ট করার চেষ্টা করছিস? উনি কোথায়, এখানে কোথায়, তোকে যেখান থেকে ডাকা হয়েছিল সেটা কোথায়? মানে তোর কি একেবারে সাটাক গেছে নাকি, মাথা খারাপ হয়ে গেছে? বুঝতে পারছি, কারণ এই যে তুই যাদের সঙ্গ নিয়েছিস তারাই তোর মাথাটা সুন্দর করে খাচ্ছে। আর তুই চিন্তা করিস না, তুই যে জালে আমাকে জড়ানোর চেষ্টা করছিস, সেই জালে যে তুই কিভাবে জড়াবি, তখন কিন্তু আর মানে কোনো রকমভাবে ফিরে আসার তোর পথ থাকবে না। সব দিক দিয়ে আমি তোকে বলে রাখলাম, আমার ইনটিউশন দেখছিস তো, তুই যাদের সাথে মিশছিস, সঙ্গীতা ম্যাডামের কথা বলছিস, সঙ্গীতা ম্যাডামের কথা বলিস না। উনি অবশ্যই আমার এই কেসটার উনি একজন হচ্ছেন মানে প্রথম উনি গাভা, যাকে বলে উইটনেস, বুঝতে পেরেছিস? আর বাদবাকি কোনো কিছু না। পরিচালনা কেন উনি আমাকে পরিচালনা করতে যাবেন? আর যদি উনি পরিচালনা করেনও এই বিষয়টা নিয়ে, অবশ্যই আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আছে। আর তুই বলছিস যে উনি একদম নিংড়ে চিংড়ে ছেড়ে দেবে, দেখ না তো, তুই যাদের সাথে মিশছিস তুই তাদেরকে দেখ, তাদের কি বিশ্বাস করতে পারছিস তো? আমার সঙ্গীতা ম্যাডামের ওপর 100-এর ওপর 100, তার চেয়েও বেশি যদি কিছু হয় সেরকম ভরসা রয়েছে, কারণ মানুষটাকে আমি যেটুকু চিনে গেছি। টাকা পয়সার কথা বলছিস, কোনো টাকা পয়সার, এই তো আমারও তো কেস হচ্ছে, টাকা পয়সার কোনোদিনও কোনো বিষয় নয়। হ্যাঁ অবশ্যই কোনো যে উকিল, তাকে কি টাকা দিতে হবে না? মানে তোদের বক্তব্য কি যে আমি ধর তুই তোর কেস করবি, যদি সঙ্গীতা ম্যাডাম তোকে সেটার জন্য কোনো রকমভাবে গাইড করে, তাহলে যদি কোনো উকিল লাগে, সেই উকিলের ফিসটাও সঙ্গীতা ম্যাডাম নিজের গ্যাঠের পয়সা থেকে দেবে, তবে উনি সমাজসেবা? এরকম সমাজসেবার ক্যাঁতায় আগুন ভাই, এরকম সমাজসেবার ক্যাঁতায় আগুন। যে কোনো যে উকিল, তাকে যে টাকাটা দিতে হবে অবশ্যই সেটা তাকেই দিতে হবে। আর আমি যেটা দিয়েছি আমি বলছি, আমি এটুকু বলতে পারি যে আমি বাইরে থেকে যে কোনো উকিল আমি যদি হায়ার করতাম, আমি এত কমে করাতে পারতাম না যতটা সঙ্গীতা ম্যাডামের একজন উকিল আমাকে করে দিয়েছে, যত কমে সেটা করতে পারতাম না। কারণ আমার আইডিয়া আছে, জাস্ট একজনের সাথে কথা বলতে, আধ ঘন্টা কথা বলতে গিয়ে 500 টাকা দিতে হয়। তুই ভাবিস না আমি এর আগেও একজনের সাথে কথা বলেছি, কিন্তু সেটা বলিনি, কারণ আমি কিছু করিনি, তাই জন্য বলিনি। আর এই কথাটাও তোদেরকে শেয়ার করেছিলাম যে আমি খরচা করলাম কিন্তু কোনো লাভ হলো না, সেটাই বলেছি। যেটা লাভ হলো না, আমার বড় বলবে যে কেন করতে গেছে, কারণ আমার বর বারণ করেছিল যে করো না, এটা কোনো বেস্যার প্যারকা হচ্ছে, এটা দিয়ে তুমি করতে পারবে না, ঠিক আছে? তারপর যখন হলো না তখন আমার বললো শান্তি হয়েছে, 500 টাকা খরচা করে তুমি শান্তি পেয়েছো উকিলের কাছ থেকে শুনে, আমার কাছ থেকে শুনে তোমার হলো না, এইটাই আমায় বলেছিল, বুঝতে পেরেছিস? তো তোকে যা বলেছি ওপেন ক্যামেরায় বলেছি, দম রাখি, তোর মতো না যে পিছনে কারুর সংসার নষ্ট করতে, কারুর জীবন নষ্ট করতে, কাউকে জানে প্রাণে মারতে গিয়ে চক্রান্ত করতে হয়, তার গলা সেজে কথা বলতে হয়। লজ্জা করে না? একটা মেয়েকে দমাতে তোরা কজন মিলে, তুই হায়না বেবুনের দল বলিস না রে? রিম্পার পেছনে কি লাগিয়েছিলি? কি ছিল?
কি ছিল ওগুলো? লজ্জা করে না? কোন নিচের স্তরে নেমে গেছিলি ওই একটা মেয়েকে নিতে পারছিলি না বলে? তাকে আলাদা চ্যানেল করে তার ছেলেদেরকে শেষ করে দেওয়ার কথা বলেও শান্তি হলো না। তাকে গালাগালি কিস্তি, তুই গালাগালি আমার ভিডিওর মধ্যে থেকে তুই বলছিস আমার বরকে, তুই যে কোনো জায়গায় আমার ভিডিও চালিয়ে দেখা দেখা আমার বরকে, তুই আয় সামনে গিয়ে দেখাবে। তুই তোর রিলসগুলো দেখাবি, তোর বর তোর রিলসগুলো দেখাবে? হ্যাঁ, তোর এই যে চ্যানেলে যে আবেদন ভরা যে রিলসগুলো সেগুলো দেখাতে পারবে? দেখাক তো দেখি গড়ি আন্টি। তাহলে বুঝবো। তুই বলি যে আমি তো তোমায় তুতলাই। হ্যাঁ, আমি তো তোমায় তুতলাই। আমার ইমোতান হলে যে তুতলানো সেটা নয়। আমি তুতলাবো, তার জন্য আমার ইমোতানের ধারবো। আমার যখন মনে হবে আমি তখন তুতলাবো। ঠিক আছে গড়ি আন্টি, ঠিক আছে খুব খুশি। তুমি গড়ি আন্টি দাই যে নামটা পেয়েছো আন্টি, কি জন্য পেয়েছো আন্টি? কিসের জন্য পেয়েছো? কি করেছো গো যে তোমাকে সবাই দাই বলে? বাবা সত্যি পারিসও মায়েরি। তো যাই হোক, তোর খুব জানার ইচ্ছা ট্রেড সিক্রেট আমার পর কি এমন কাজ করে যে যায় চলে আসে। আসলে কি বলতো, দেখ একটা জিনিস তুই লক্ষ্য করে দেখবি, যারা মাটিতে রাস্তায় দাঁড়িয়ে মাটি কুপাচ্ছে তারা কায়িক শ্রম করছে, কিন্তু তারই অপোজিটে দেখবি একটা উঁচু বিল্ডিংয়ে একজন কম্পিউটার চালাচ্ছে। সেরকম। তারপর অনেকে আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে। তারপর অনেক বিজনেসম্যান আছে, তারা দেখ অনেক। আচ্ছা তুই এই ধরনের এরকম ধরনের অনেকেই আছে রে, যারা বাড়িতে লাঞ্চ করে, ব্রেকফাস্ট করে, আবার করে। তো আসলে তুই তো থাকিস কোন ধেত্তেরে পুরে গ্রামে, তুই তো প্রমোটিং বিষয়টা জানিস না। প্রমোটাররাও এরকম করে, কিন্তু তারা বেশিরভাগ প্রমোটারদের বাড়িতেই অফিস থাকে। যাদের অফিস রুম থাকে না তারা তো ফোনে কাজ সারে, তারা সকালে ব্রেকফাস্টও করতে পারে, তারা আবার বাড়িতে এসে লাঞ্চও করতে পারে, আবার বিকেলের খাবারও খেতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের যখন কাজের চাপ পড়ে তখন সকালবেলা বেরিয়ে রাত্রে ডিনার পর্যন্ত বাড়িতে করতে পারে না। বুঝতে পেরেছিস? আমি একটা ছোট্ট উপমা দিয়ে, একটা প্রফেশন দিয়ে তোকে বোঝানোর চেষ্টা করলাম। আমি কেন জানিস, অনেকেই, আমি এটা কিন্তু বড় বড় বিল্ডারদের কথা বলছি না, যারা কিনা একদম বিশাল বড় বড় বিল্ডার সেদের কথা বলছি না, যারা স্থানীয় মোটামুটি দেখবি মোটামুটি একটা প্রমোটার হয় এরিয়ার কাছাকাছি, যে বাড়ি পুরনো বাড়ি বা খালি জমিতে প্রমোটিং করে বিল্ডিং বানায়, তারা দেখবে এরকম করে। তবে এটা যদি কেউ ভেবে থাকে যে আমার বর প্রমোটার, তাদের বলে দিই যে না, আমার বর কিন্তু প্রমোটার নয়, কিন্তু এমন কাজ করে যে তার যখন মনে হয় কাজ করলো, না করলো, ঠিক আছে? তো শুধুমাত্র জানতে চাইলো যে কি এমন কাজ করে, সেই জন্যই এই একটা প্রফেশন দিয়ে বললাম। এরকম প্রচুর প্রফেশন আছে যেখানে কিনা যারা ব্যবসায়ী, যাদের কিন্তু ওই টাইম টু টাইম টিকির মধ্যে সময় বাঁধা থাকে না, যে আমাকে 10টায় ঢুকতে হবে আর ওখানে 5টা বেজে গেলে আমি সেখান থেকে বেরিয়ে আসলো, 10টা-5টার ডিউটি তারা করে না। তাদের সেই রকম থাকে, তাদের সেরকম সুযোগ থাকে, তাদের সেরকম স্বাধীনতা থাকে, কারণ তারা স্বাধীন ব্যবসায়ী। কিন্তু আবার যখন তাদের কাজ সময় হয়, যেমন যে 10টা-5টার ডিউটি করে, তার 5টা বেজে গেলে সে যেমন আর কোনো কাজ করবে না। কিন্তু এই যারা ব্যবসায়ীরা হয়, তারা যখন তাদের কাজের চরম চাপ থাকে, তখন কিন্তু তারা রাত দিন কিচ্ছু দেখে না। এরকমও হয়ে যায় যে রাত 12টা বেজে যাচ্ছে, তার সত্ত্বেও কাজ শেষ হচ্ছে না। তো প্রত্যেকটা মানুষের ওয়ার্ক মুড আলাদা হয়। বাট এই যে এই ওর গাধি নাম কি ও এমনি পাইছে নাকি? গাধি নামটা কি ও এমনি পাইছে? ওকে তো গাধি সঙ্গীতা ম্যাডাম কিছু বুঝেই দিয়েছে। এবার চলে আসি, বলছে যে মিটআপে যারা গেছিল তারা নাকি ওর বরের দেখেছে যে কি ওর বরের ইউএসপি কি না ভদ্রতা। মিটআপের পরে তারাই তার ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে খুলে দিয়েছে, যে কিনা বলছে এতগুলো মানুষ এসছে সেখানে আমার বর বলেছে থামো তোমরা সবাই থামো। কেন? কারণ যাতে ঝামেলা অশান্তি না করে, কারণ জানে ভালো করে যে সবাই যেরকমভাবে প্রশ্ন করছে তার বউ উত্তর দিতে পারবে না। আর একবার যদি মানে ইউটিউব ছাড়ুন, এবার যদি কটা যদি জেনারেল নলেজের প্রশ্ন করে, তাহলেই তো বউয়ের পুরো আসল রূপ, তার যে বিএড, তারপর এমএ, সেই যে ডিগ্রি, সেই ডিগ্রিগুলো তো পুরো সবাই বুঝে যাবে কতটা ফেক। তো ডিগ্রিধারী অশিক্ষিত, কিরে ডিগ্রিধারী অশিক্ষিত, তোর এই শত নামের মধ্যে আমার নামটাই তোর সবচেয়ে বেশি পছন্দ, বুঝতে পেরেছিস? তোর বরের ভদ্রতা বোঝা হয়ে গেছে সবার। সম্পর্ক আর নিয়ে বেশি কপচাস না,
এরকম প্রচুর মানুষের সাথে তোরও প্রচুর সম্পর্ক ছিল, তাদের সাথে আবার কেন একসাথে উঠিস? এটা আবার কি কথা যে মন থেকে নেই কিন্তু প্রাণ থেকে রয়েছি? কারণ আমার প্রাণ বাঁচাতে হবে, তো তাই আমার মনকে মেরেও তার পাশে রয়েছে, কিন্তু মন থেকে আর তার সাথে আমি কোনোদিনও এক হতে পারবো না। হাট এখান থেকে। এরকম থুতু চাটা মানুষ, সে আবার বড় বড় কথা বলছে, মন থেকে হতে পারবো না কিন্তু প্রাণ থেকে হতে পারবো। তোর এই এইসব ন্যাকামি রাখ। যার সাথে সম্পর্কর পারদ এমন উতরে যায় তার সাথে জীবনেও সম্পর্ক সম্ভব নয়, আর সম্ভব নয়। সেক্ষেত্রে তোরা দুজনকে কি করেছিলি ভালো করে চিন্তা করে দেখ, সেরকম চিন্তা করে দেখ। আর আমাদের সাথে এই যে তুই যাদের সাথে বলছিস না, তাদের সাথে আমার যে সম্পর্ক, ওই একবার যা হয়েছে তারাও জানে, কারণ আমার সাথে ডাইরেক্টলি হয়নি, তোকে বলেছে সেই জন্য আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, তারাও ভালো করে জানে, বুঝেছিস? আর বাদবাকি তুই চেষ্টা করে যা যে আমার সাথে তাদের যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, যদি আজও বলে দিচ্ছি যে যদি কোনোদিনও এরপর কি হবে জানি না, তো যদি সম্পর্ক কোনোদিনও নষ্টও হয়ে যায়, তাও সম্পর্কের ডিগনিটি হারাবো না, আর কোনোদিনও ওই পুরনো জায়গায় ফিরে যাব না। তারা তাদের মতো থাকবে, আমি আমার মতো মুখে তালা দিয়ে থাকবো। দেখে নিস, ওয়াইটিটা একটা এমন আনপ্রেডিক্টেবল জায়গা, কখন কার কি হয় বলা যায় না। হ্যাঁ, এইরকম আমাদের সাথে সম্পর্ক ভালো হয়ে গিয়েও আবার জায়গা তৈরি হয়ে গেছিলো যেখানে কিনা আমাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারতো, কিন্তু আমরা যেহেতু সবাই প্রত্যেকে প্রকৃত শিক্ষিত, সেই জন্যই আমরা সবাই সেই জিনিসটা নিজেদের মতো করে মিটিয়ে নিয়েছি, কন্টেন্ট করিনি, আমাদের কন্টেন্টের ভুক নেই, বুঝলি? তো যাই হোক, তুই এই যে বললি যে আমি কেন ছেলেটাকে নিয়ে গেছি, তো আমি ছেলেটাকে নিয়ে যাবো না তো কার কাছে রাখবো? মানে আমার বাড়িতে যে 4 পেয়ে পোষ্যটা আছে তার কাছে আমি আমার ছোটো বাচ্চাটাকে রেখে যাবো, নাকি আমার অসুস্থ মা যে কিনা গ্যাস জ্বালিয়ে ভুলে যায়, সেই জন্যই তো আমি নিজে রান্না করে পাঠাই, তার কাছে বাচ্চা রেখে দিয়ে যাবো। তুই আর ভাট বকিস না তো, সমস্ত দেখিস, তাও এমন প্রশ্ন করিস যাতে লোকে ভাবে যে তার মানে মনে হয় এর ভিডিও দেখে না। তুই কি করে জানলি আমার গ্রাফ সম্পর্কে, আমার কত ভিডিও ভিউজ হতো, কত হতো না, কত টাকা আমার ইনকাম হয়, নট ইন্টারেস্টেড করে দিয়েছিস, তার সত্ত্বেও তুই জানতে পারছিস, ভাবা যায়? অথচ বলছিস বাচ্চাকে কেন রেখে যাসনি? অদ্ভুত ভাই। আর এই যে তুই বললি না যে তুই ইসিজি রিপোর্টটা তোকে আমি বলেছি আমাকে দেখাতে বলিনি, ভালো করে ভিডিওটা শুনবি। তোর প্রবলেমটা কি বলতো, তুই শুনিস কম, বলিস বেশি। আমি বলেছি যে আমায় দেখাতে হবে না, প্রশাসনকে গিয়ে দেখা রিপোর্টটা। ইসিজি করা হয়েছে মানেই কিছু হয়ে গেছে সেরকম নয়। আর তুই নিজেই বলেছিস তোর বর একদম ভালো আছে, আমার কাছে রয়েছে তার প্রমাণ। তো নাটক করতে বসে যাস না। তো যাই হোক, তুই আবার বললি যে আমার বাড়িতে আয়, সপরিবারে আয়, এসে দেখে যা, রিপোর্ট দেখে যা। আর কি তো আতিথেয়তা, পাগল নাকি? পাগল? তোর হাতের রান্না তো উপরে তোর শাশুড়ি খায় না ভয়ে, আর সেখানে তুই আমার সব পরিবারকে ডাকছিস। তুই কিরকম মানুষ তুই নিজে বলেছিস, তুই রিম্পার ছেলে দুটোকে চিপে মেরে দিতে চেয়েছিলি, সেখানে তুই বলছিস যে তোর বাড়িতে আসতে তোরকে আমরা আতিথেয়তা নেব? পাগল? হ্যাঁ, চল হাট এখান থেকে। এত শখ কিসে তোর আমাকে দেখার? দেখতে পাবি, অবশ্যই দেখতে পাবি, তুই অপেক্ষা কর। তো তুই একটা কথা বলেছিস, এটা লাস্ট বলে আমি ভিডিওটা শেষ করব, যে ওই বলে গিয়ে তোর বরকে নাকি হ্যারাস করেছি। তুই বারবার এই কথাটা বলছিস, তার প্রমাণ দিবি, হ্যারাসমেন্টের প্রমাণ দিবি। আমার কাছে প্রমাণ আছে, তোর বর আমাদেরকে জুতিয়েছে, মানে এমন কথা বলেছে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, আর তার সাথে সাথে আমাদের মুখে মুতে দিয়েছে, মানে সেটাও হচ্ছে আরও চরম বেশি আমাদেরকে অপমান করেছে, আমাদের সাথে ও মানে ভীষণ মিসবিহেভ করেছে। তো সে মিসবিহেভ করেছে, সে আমাদের ওপর চিৎকার চেঁচামেচি করেছে বলেই সে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এখানে কোনো হাত নেই। দেখ, প্রমাণ কিন্তু আমি জায়গা মতো দিয়ে দেবো, ঠিক আছে? আর এই মলের কথা বলছিস, সেটাই তো বলছি, আমি জানলাম কি করে, তুই সেটা বার কর আগে। যে জানলাম কি করে। তোর ভিডিওয় তুই কোথায় বলেছিস, তুই কমেন্ট বক্সে লিখেছিস, তা তোর কমেন্ট বক্সে লিখেছে যেখানে যা কিছু হয়েছে, আমার কোনো দায় নেই, এখানে আমাকে কেউ দায় করতে পারবে না, ঠিক আছে? আমাকে কেউ দায় করতে পারবে না সেটার জন্য। তো আমি একটাই জিনিস জানি, যে তুই দেখা যে আমি জানলাম কি করে, তাহলে আমি জানলাম কি করে যে কোথায় সে কি করে, তাই না? তো যাই হোক,
এরকম ভাট তুই বকতে থাক, আমাকে নিয়ে ইনকাম করবি বলেছিস তো কর, খুব ভালোই ইনকাম হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই বলেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার রাতে খুব শিগগিরই একটা নতুন ভিডিও